ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আজাদ মজুমদার, দেখে নিচ্ছিলাম বাছাইকৃত আজকের ডিবিসির কিছু সংবাদ শিরোনাম। আপনার কাছে প্রশ্ন, শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কেও একই সাথে চলতে পারে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখছিলাম, দুইটা কি একই সাথে চলাটা কতটুকু সম্ভব? শেখ হাসিনাকে ফেরত আনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, দুইটা তো একই সাথে চলা খুবই সম্ভব। কারণ ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা চলমান আছে। এটাতে টানাপোড়েন থাকবে। যে কোনো দেশের সাথেই একটা সম্পর্কে কিছুটা উত্থান পতন থাকতেই পারে। কিন্তু ভারতের সাথে তো ভারতও বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করেনি, বাংলাদেশও ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করেনি। এবং ভারতের সাথে আমাদের রাজনৈতিক ছাড়াও অর্থনৈতিক অনেক সম্পর্ক আছে, অনেক আমদানি রপ্তানির বিষয় আছে। ভারতের অনেক পণ্য আমরা ভারত থেকে আমদানি করি। তো ইত্যাদি বাণিজ্যিক একটা নির্ভরতা বাংলাদেশের ভারতের উপর যেমন আছে, তেমনি ভারতেরও আমাদের উপর কিছু কিছু ক্ষেত্রে নির্ভরতা আছে। তো এটা আসলে একটা পারস্পরিক নির্ভরশীলতা বলতে পারেন দুইটা প্রতিবেশী দেশের মধ্যে, পারস্পরিক সৌহার্দ্যও বলতে পারেন। কারণ এই সৌহার্দ্যটা প্রয়োজন বাংলাদেশের দিক থেকে। বাংলাদেশ সরকার বরাবরই চেয়েছে যে ভারতের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক। কারণ বৃহৎ একটা প্রতিবেশী, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখলে চূড়ান্ত বিচারে বাংলাদেশের জনগণ এবং কিছু কিছু ক্ষেত্রে ভারতের জনগণ লাভবান হতে পারে। তো এটা সরকারের সবসময়কার পলিসি, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিছু সমস্যা ভারতের দিক থেকে তৈরি হয়েছে। ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একতরফা বেশ কিছু প্রচারণা চালিয়েছে, মিথ্যা একটা প্রপাগান্ডা চালিয়েছে, যে এটা বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে যে বিষয়ে জানতেও চেয়েছে বিভিন্ন সময়। একাধিকবার সরকার বলেছে যে মিডিয়ার যে প্রচারণা, এগুলা ভারত সরকার এগুলাকে ওন করে না। তারা বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক চ্যানেলে তাদের যে সম্পর্ক ধরে রাখার যে চেষ্টা, সেটা তারা অব্যাহত রাখার কথা বলেছে। পাশাপাশি ওন করে না, কিন্তু ইন্ডিয়ান প্রপাগান্ডা তো স্টিল কন্টিনিউ। ইন্ডিয়ান প্রপাগান্ডা তো অবশ্যই কন্টিনিউড, এবং প্রপাগান্ডা তো করছে যে ইন্ডিয়ান যে মিডিয়াগুলো, এগুলো তো আর ইন্ডিয়ান সরকারি মিডিয়া, তো আমরা তো আনুষ্ঠানিকভাবে এটার জন্য ভারত সরকারকে দায়ী করা সম্ভব নয়। এটা যারা করছে, যে মিডিয়াগুলো করছে, তাদের সাথে হয়তো কারো কারো ভারত সরকারের সুসম্পর্ক আছে, কিন্তু সেটার জন্য তো আসলে দুইটা দেশের কূটনৈতিক সম্পর্ক সরাসরি এফেক্টেড হতে পারে না। যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালায়, অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে সেখানে প্রতিবাদ করার সুযোগ আছে। এমনকি ভারত সরকারও যে কিছু কিছু তথ্য দিয়েছে, যে এই তথ্যগুলো বাংলাদেশ সরকার মনে করেছে যে তথ্যগুলো আসলে বিভ্রান্তিমূলক বা বাস্তবসম্মত নয়, সেটা বাংলাদেশ সরকার সেটা ক্ষেত্র বিশেষে সেখানে প্রতিবাদ করেছে। আমাদের নিজস্ব চ্যানেলে আমরা জানিয়েছি যে সঠিক তথ্যটা আসলে কি, সেটা জানিয়েছি। আমি যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি মোটা দাগে, সেটা হচ্ছে যে দুইটা দেশের মধ্যে যখন পাশাপাশি দুইটা দেশ থাকে, তখন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবেই, এটা স্বাভাবিক। এখন পারস্পরিক সম্পর্ক একেবারে ছিন্ন করে দিয়ে একটা নির্দিষ্ট ব্যক্তির ইস্যুতে দুই দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করা, এটা তো কোনো কাজের কাজ হতে পারে না। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। ভারত বারবার একাধিকবার আসলে চেষ্টা করেছে ব্যাখ্যা দেওয়ার কেন তারা তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ নির্দিষ্ট একটা কূটনীতিক রীতি মেনে তাকে ফেরত চেয়েছে, এবং এই ফেরত চাওয়ার প্রক্রিয়াটা বা এই ফেরত চাওয়া নিয়ে আলোচনাটা সেটা অব্যাহত রাখবে। তো আজকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন, সেটা খুবই যথার্থই বলে আমি মনে করি। যে ভারতের সাথে সম্পর্ক যেমন বিদ্যমান থাকবে, কারণ ভারতের সাথে দ্বিপাক্ষিক অনেকগুলো ইস্যু আছে আসলে, পানি বন্টন থেকে শুরু করে সীমান্তের আরও অনেক সমস্যা, যেগুলো দুইটা দেশ যদি যৌথভাবে কাজ করে, যেগুলো আসলে নিরসন করা সম্ভব এবং দুই দেশের জন্যই সেটা মঙ্গলজনক। তো এই বিষয়গুলো, এই আলোচনাগুলো তো অব্যাহত থাকবে, এগুলো তো থেমে থাকার কোনো কারণ নেই। পাশাপাশি আমরা মনে করি আমাদের দেশের জনগণ চায়, আমাদের দেশের আইনের যারা আছে, আমাদের দেশে আইনি কাঠামোতেও আমাদের
বিচার ব্যবস্থা থেকেও শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হয়েছে, মানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। তো সেই যে আলোচনা অব্যাহত থাকবে। এটা ধন্যবাদ। আমরা একটু হাসান খুরশিদের কাছে জানতে, যেমনটি আজাদ মজুমদার বলছিলেন যে ভারতও বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করেনি, বাংলাদেশও ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করেনি, বরং ভারত এবং বাংলাদেশ দুইজনের উপর কিছু কিছু ক্ষেত্রে নির্ভর। তারপরে প্রশ্নটা হচ্ছে এই যে প্রোপাগান্ডা, এবং আমরা দেখি যে কোনো দেশ যদি অন্য দেশের মধ্যে প্রোপাগান্ডা করেন তখন সেই দেশের রাষ্ট্রদূতকে ডেকে এটা নোটিফাই করা হয়। বিষয়টা হচ্ছে দুদেশের মধ্যে সম্পর্কের জায়গায় ভারত এবং বাংলাদেশ একদম ঘনিষ্ঠ প্রতিবেশী, আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী ভারত, এবং ভারতের সাথে আমাদের বিস্তীর্ণ সীমান্ত। সো ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। এই সম্পর্কের বাইরে আমরা বা ভারত কেউ যাওয়ার চিন্তা করবে বলে আমরা মনে করি না, এবং যদি কেউ মনে করে সেটা তার জন্যে এবং দুদেশের জন্যই ক্ষতিকর হবে। আমরা যেটা বারবার বলি সেটা হচ্ছে যে দুই প্রতিবেশীর মধ্যে সম্মানজনক সম্পর্ক থাকতে হবে। ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব প্রয়োগ করবে, যেটা গত 15.5 বছর আমরা দেখেছি যে ভারত যা ইচ্ছা তাই করেছে, ভারত যেভাবে চেয়েছে তার স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করেছে, এবং সেটা করতে দিয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে অপসারিত এবং দেশ ছেড়ে পলায়নকারী যে প্রধানমন্ত্রী, সেই শেখ হাসিনা একদম ভারতের বৃত্তের মতন কাজ করেছেন। সো সেভাবে দুই দেশের সম্পর্ককে একটা মানে অস্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আবার ফিরে আসার চেষ্টা হচ্ছে যে দুই দেশই পারস্পরিক নির্ভরশীলতা অনেক। বাংলাদেশের সহায়তা ছাড়া ভারত দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের সহায়তা আমাদের অনেক দরকার। আমরা বিভিন্ন কারণেই ভারতের কাছ থেকে আমদানি করতে চাই, ভারতের সাথে একটা সুন্দর সহযোগিতার সম্পর্ক রাখতে চাই, এবং সেটা নিঃসন্দেহে এটা অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, কূটনৈতিক দিক থেকে এটা দুদেশকেই রাখতে হবে। কিন্তু এটা যদি না থাকে তখন দুদেশই ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। কেউ চায় না যে দুদেশের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক। আমরা একটা সুন্দর সম্পর্ক চাই, সৌহার্দ্যের সম্পর্ক চাই, এবং ন্যায্যতার ভিত্তিতে একটা বন্ধুত্বের সম্পর্ক চাই। কিন্তু কোনোভাবেই কর্তৃত্ব চাই না। ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করবে বা বাংলাদেশ ভারতের উপর কর্তৃত্ব করবে, এটা কোনোটাই আমাদের কারো প্রত্যাশিত না। তো বিগত দিনে আমরা যা দেখেছি সেটা আমরা ভবিষ্যতে দেখতে চাই না। সুন্দর সম্পর্ক রেখে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই চলবে, মানুষের সংযোগ থাকবে, সরকারে যোগাযোগ থাকবে, এবং সেভাবে এই শেখ হাসিনাকে ফিরে আনাটা আপনার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকারের কতটুকু চ্যালেঞ্জিং ব্যাপার? এটা মানে এটা আমি মনে করি এটা খুব চ্যালেঞ্জিং হওয়া উচিত না, যদিও বাস্তবতাটা খুব সেরকম না। কারণ ভারতের সাথে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, এবং যেহেতু প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এবং শেখ হাসিনা, আমরা সবাই জানি, ভারত জানে, সারা পৃথিবী জানে যে শেখ হাসিনার নেতৃত্বে তার সরকার গণহত্যা চালিয়েছে, প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, অজস্র মানুষকে গুম খুন করেছে। এবং সেই পরিস্থিতিতে যখন একটা পর্যায়ে মানুষ যখন রুখে দাঁড়িয়েছে ছাত্রদের নেতৃত্বে, যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তখন তিনি গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত আইন অনুযায়ী বা এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ আদালতের পরোয়ানা নিয়ে আইনগতভাবেই কূটনৈতিক পথে কূটনৈতিক পত্র দিয়ে বাংলাদেশ ভারতকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। সেই চিঠি দেওয়ার পরে বেশ কিছুদিন সময় পেরিয়ে গেছে, আমরা এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো সাড়া পাইনি। কিন্তু আমরা আশা করি যে ন্যাচারালি চুক্তির ফাঁক ফোকর খুঁজে শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়া যদি হয় সেটা দুঃখজনক হবে, এবং সেটা চুক্তির প্রতি এবং দুদেশের যে মানে যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রতি ভারতের পক্ষ থেকে এক ধরনের অশ্রদ্ধা দেখানো হবে বলে আমি মনে করি। আমরা আশা করব যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, এবং আইনগতভাবেই শেখ হাসিনা যে কাজ করেছেন তার জন্য তাকে আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে আইনের মুখোমুখি হতে হবে। আইনগতভাবে যা হবে, স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তিনি দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। সেটাতে ভারতের কিংবা কারোই কিছু করার নেই, আইনকে আইনের মতন করে চলতে দেওয়া উচিত। সেখানে আইনগতভাবে একজন আসামিকে ভারত যদি ফেরত না দিয়ে তার দেশে আশ্রয় দিয়ে রাখে, সেটা তো দুঃখজনক হবে, এবং সেটা সম্পর্কের যে স্বাভাবিকতা ফিরে আনার চেষ্টা আমরা আমাদের সরকারের দিক থেকে দেখছি বারবারই, সেই চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা একটা আজাদ মজুমদারের কাছে যাচ্ছি যে হাসান খুরশেদের কথা নয়, যে
যে চিঠির জবাব এখন আমরা পাইনি, যেটা হাসনাইন খুরশিদ বলছিলেন, আপনি এই ব্যাপারে একটু বলেন। সাথে আরেকটা প্রশ্ন একটু দূরে যেতে চাই, পররাষ্ট্র উপদেষ্টা আজকে আরও একটা কথা বলছেন, নতুন বছরের রোহিঙ্গা ইস্যু বড় চ্যালেঞ্জ। জি, আপনি বলবেন। চিঠির জবাব আমরা পাইনি, এটা তো সত্যি, কিন্তু এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিতই ভারতের সাথে যোগাযোগ রাখছে। আমরা বিশ্বাস করি যে ভারত তার অবস্থানটা খুব শিগগিরই হয়তো এ বিষয়ে পরিষ্কার করবে। আর যে রোহিঙ্গা ইস্যুর কথা বলেছেন, যে এটা যথার্থই একটা আসলে নতুন বছরের একটা বড় চ্যালেঞ্জ। শুধু আসলে নতুন বছর না, এটা তো বিগত বেশ কয়েকটা বছর ধরেই এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ রোহিঙ্গাদের সংখ্যা এখন প্রায় 14 লাখের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। আর এখন তো মায়ানমারের যে সিচুয়েশান, তাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা প্রত্যার্পণ সেটা আসলে আরও সেটাও অনিশ্চিত। সেটা নিয়ে আলোচনাও আসলে থেমে গেছে। কারণ মায়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে এবং সেই গৃহযুদ্ধে রোহিঙ্গারাও একটা নানাভাবে, সেখানে যেই রোহিঙ্গা আছে, এখনও প্রায় 4 লক্ষ রোহিঙ্গা আছে, তারাও নানাভাবে অ্যাফেক্টেড নতুন করে এখন যে গৃহযুদ্ধটা চলছে সেটাতে। তো বাংলাদেশের আরেকটা আশঙ্কা হচ্ছে যে এমনিতেই বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা অনেক বেড়ে গেছে। কারণ যেই 10 লক্ষর মতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, পাশাপাশি কিছুদিন আগেও আমরা শুনতে পেয়েছি যে আরও 60 থেকে 70 হাজার রোহিঙ্গা। পাশাপাশি রোহিঙ্গাদের উচ্চ জন্মহারের কারণে রোহিঙ্গা শিশুর সংখ্যা বাড়ছে। সো রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বাংলাদেশে দিন দিন বাড়ছে। এবং কিছুদিন আগে আমাদের সরকার থেকেও বলেছেন যে আসলে আরও অনেকেই সীমান্তে জড়ো হয়েছেন বা অনেকেই নানাভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলো বাংলাদেশের জন্য তো অবশ্যই চ্যালেঞ্জ। এটা শুধু আসলে যে এতগুলো মানুষ বাংলাদেশে আসছে এটাই চ্যালেঞ্জ না, এটা একটা নিরাপত্তার একটা বিষয় আছে বাংলাদেশের জন্য। এটা একটা সিকিউরিটি থ্রেট বলতে পারেন। পাশাপাশি এটা সীমান্তে চোরাচালান, মাদক চোরাচালান ওই সীমান্তটাতে অনেক বেশি হয়, আমরা সবাই জানি। সেটা মাদক চোরাচালান পরিস্থিতিরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। তো সব মিলিয়েই আসলে আমরা মনে করি যে এমনিতেই রোহিঙ্গা সমস্যা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা এই নতুন বছরে আরও বাড়বে বলেই মনে হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে। হাসনাইন খুরশিদ, যেটা আজাদ মজুমদার বলছেন, আমি সেম প্রশ্ন আপনার কাছে করতে চাই একটু অন্যভাবে, যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে করণীয়টা কি স্পেসিফিক? বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গার সমস্যা, আমরা এত বছর ধরে রোহিঙ্গার সমস্যার মোকাবেলা আমরা করছি। রোহিঙ্গার সমস্যা প্রথম থেকেই আমাদের কাছে একটা মানবিক বিষয় হিসেবে ছিল, যে গৃহযুদ্ধের কারণে কিংবা প্রথম দিকে যে মায়ানমার সরকারের নির্যাতনের কারণে অসংখ্য রোহিঙ্গা নাগরিক দেশ ছেড়ে পালিয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে, এবং সেটা মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দেওয়া ছাড়া আমাদের হয়তো তেমন কোনো সুযোগ ছিল না, কারণ আমরা তাদের ফিরিয়ে দিতে পারছিলাম না। কিন্তু আমরা চেয়েছিলাম যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হোক, তারা নিজ দেশে ফিরে যাক। সেরকম একটা পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন তো হয়ই নেই, বরং খুব সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট আমরা দেখলাম, সেটা আমাদের আরেকটা বড় সংকটের মুখে ঠেলে দিচ্ছে, একটা বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। কারণ মায়ানমারের যে পরিস্থিতি, তাদের গৃহযুদ্ধের ভেতর দিয়ে মায়ানমারের সাথে আমাদের সীমান্ত 400 কিলোমিটারের, এবং সেই পুরোটাই হচ্ছে আরাকানে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি, তারা পুরো আরাকান দখল করে নিয়েছে, এবং তারা সেখান থেকে মায়ানমারের যে সরকারি বাহিনী, যে সামরিক বাহিনী, তাদের হটিয়ে দিয়ে পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। এবং সেখানে বলা হচ্ছে যে এখানে একটা নতুন রাষ্ট্রের জন্ম হতে পারে, আরাকান একটা নতুন রাষ্ট্র হিসেবে, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম হতে পারে। এবং আরাকানের যে রোহিঙ্গারা, তারা যদিও মায়ানমার সরকারের নির্যাতনের কারণে 14-15 লাখ রোহিঙ্গার মধ্যে 10 লাখই দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, কিছু ভারতীয় আশ্রয় নিয়েছিল, খুব অল্প কিছু। তো সেরকম একটা পরিস্থিতি থেকে যে রোহিঙ্গারা সেখানে থেকে গিয়েছিল, তারা কিন্তু আরাকান আর্মি, যে বিদ্রোহী যে আরাকান আর্মি, তাদের বিপরীতে দাঁড়িয়ে মায়ানমারের সামরিক বাহিনীর পক্ষে কাজ করেছিল। যে কারণে এখন যখন আরাকান আর্মি আরাকানকে দখল করে নিয়েছে এবং তাদের মায়ানমার আর্মিকে হটিয়ে দিয়েছে, এখন আরাকান আর্মির যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির কারণেই রোহিঙ্গা যে জনগোষ্ঠী সেখানে আছে, তারা আরেক ধরনের ভয়ের মধ্যে আছে। তারা এখন বাংলাদেশে ঢুকে পড়ার আশঙ্কা আছে। এই জায়গায় আমাদের খুব কঠোরভাবে এত মানবিকতা দেখানোর আসলে আমাদের কোনো সুযোগ নেই, কারণ আমরা অ্যাফোর্ড করতে পারি না। আমাদের অবশ্যই সীমান্ত সংরক্ষিত রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আরাকান আর্মি নতুন আরাকান রাষ্ট্রের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেইখানে এক ধরনের বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে যে আরাকান আর্মি যদি আসলেই
সেখানে নতুন একটা রাষ্ট্রের জন্ম দেয়, সেই নতুন আরাকান রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। এবং মায়ানমারের সাথে আমাদের যে 400 কিলোমিটারের বেশি সীমান্ত, পুরোটাই হচ্ছে আরাকান, এবং এই পুরোটাই যদি আরাকান আর্মির আরাকানের নতুন রাষ্ট্রের নতুন সরকারের কর্তৃত্বে, নতুন সরকারের দখলে যায়, তো সেই সরকারের সাথে বাংলাদেশের নতুন করে সম্পর্ক করতে হবে, অথবা তাদের সাথে কীভাবে সম্পর্ক করবে, কীভাবে, সেই জায়গাগুলোতে অনেক স্ট্র্যাটেজিক ইস্যু আছে। সেই স্ট্র্যাটেজিক পরিস্থিতিতে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে, যাতে রোহিঙ্গা সংকট নতুন করে তৈরি না হয়, যাতে মানব পাচার বা চোরাচালানের মতন যে সমস্যাগুলো আমরা বারবার দেখছি, সেই সমস্যাগুলো যাতে তৈরি না হয়। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আজাদ মজুমদার, বিএনপির পক্ষ থেকে আজকে একটি কথা বলেছে, আগে সংস্কার পরে নির্বাচন, এমন নীতি কোনো অর্থবহ করে না। এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? এটা ওনাদের রাজনৈতিক মতামত, ওনাদের মতামত দিতেই পারেন। এটা একটা গণতান্ত্রিক সমাজে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব মতামত থাকতে পারে বা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে। ওনাদের হয়তো এটাই দৃষ্টিভঙ্গি যে এই মুহূর্তে আগে সংস্কার করে তারপরে নির্বাচনের বিষয়টা নিলে তাহলে কোনো অর্থ বহন করে না, এটা ওনাদের দৃষ্টিভঙ্গি। তবে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের এই দৃষ্টিভঙ্গিটা ওনাদের সাম্প্রতিক চিন্তাভাবনার সঙ্গে কনসিস্টেন্ট না, কারণ ওনারাই কিন্তু আসলে সংস্কারের কথা বলেছেন এবং এই কিছুদিন আগেও ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে, এবং ওনারা এই বিষয়ে সরকার প্রধানের সাথে বা সরকারের অন্য যারা আছে তাদের সাথে যখনই আলোচনা করেছেন ওনারা একমত হয়েছেন। তো যেই বিষয়টা একমত হয়েছেন যে কিছু সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারটা এখন আসলে যেটা আলোচনার বিষয় সেটা হলো সেই সংস্কারগুলো কি কি, যে কমিশনগুলো আছে তারা রিপোর্ট দেওয়ার পর হয়তো আমরা সরকার এবং বা রাজনৈতিক দলগুলো মিলে একটা জিনিস ঠিক করবে যে কি কি সংস্কার প্রয়োজন এবং সেটা কতদিন সময় লাগবে, সেই সময়টুকুর ব্যাপারে এবং সংস্কারের বিষয়গুলো নিয়ে যদি একটা ঐক্যমত্য হয় এবং ওই ঐক্যমতের পরে যদি নির্বাচন হয় তাহলে এটা সবার জন্যই অর্থবহ হবে। আর এখন যদি এই সংস্কারগুলো বাদ দিয়ে শুধু নির্বাচন করার জন্য নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের ভাবনাটাও আমাদের জেনে নেওয়া উচিত, কারণ আসলে আমাদের দেশটাতে এখন যে সক্রিয় বা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো আছে তাদের এক একজনের এক এক ধরনের মতামত থাকতে পারে। এই থাকাটা খুব একটা দোষের কিছু না, তবে সিদ্ধান্ত যেটা হবে সেটা আসলে সবার সাথে আলোচনা করে একটা ঐক্যমতের ভিত্তিতেই হবে। হাসান খুরশিদ, যেমন আজাদ মজুমদার বলছিলেন যে সাম্প্রতিক চিন্তার সাথে কনসিস্টেন্ট না, বিএনপি নিজেই সংস্কার চেয়েছিলেন, এখন বলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো অর্থবহ করে না। বিষয়টা হচ্ছে আমি ঠিক ক্লিয়ার না যে কনসিস্টেন্ট না বলতে আজাদ আসলে কি বুঝিয়েছেন। বিষয়টা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় কি না এটা নিয়ে যদি কারো দ্বিধা থাকে, আমার মধ্যে অন্তত সেই দ্বিধা নেই। বিএনপি প্রায় 2 বছর আগে 31 দফা দিয়েছে, সেই 31 দফার অনেক সংস্কারের কথা বলা হয়েছে, তো পুরোটাই আসলে সংস্কারের বিষয়। তো সংস্কার নিয়ে বিএনপির মধ্যে কোনো ভিন্নমত নেই এবং বিএনপিও সংস্কার চায়, এটা আমরা খুব স্পষ্টভাবে বুঝি। সংস্কার আর নির্বাচনকে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে যেন বিএনপি নির্বাচনপন্থী আর অন্যরা সংস্কারপন্থী। বিষয়টা তো তা না। নির্বাচন অবশ্যই দেশে হতে হবে, কিন্তু তার আগে সংস্কার, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার এবং নির্বাচন, এই তিনটেই অনিবার্য, তিনটেই একই সাথে চলবে। আমরা আশা করি যে যে প্রক্রিয়ায় পুরো বিষয়টা আগাচ্ছে তাতে আমরা মনে করি যে সংস্কার সম্পর্কে যে প্রথম যে 6টি কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনগুলোর রিপোর্ট এই মাসেই চলে আসবে। রিপোর্টগুলো আসার পরে আগামী মাস দুয়েকের মধ্যেই জাতীয় পর্যায়ে সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনার ভিত্তিতে একটা ঐকমত্য বা সমঝোতায় আসা সম্ভব। সো সেই সমঝোতা যদি হয়ে যায় আর বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যেই অ্যাটলিস্ট একটি বা একাধিক মামলার রায় হয়ে যাওয়ার কথা আছে ট্রাইব্যুনালে, সেটা আমরা আশা করছি যে হয়ে যাবে। তো সেটা যদি হয় তো এই বছরের শেষে নির্বাচন হওয়াটা খুব স্বাভাবিক। আর নির্বাচন কমিশনও বলছে যে নির্বাচনের তারা কাজ এগিয়ে যাচ্ছে,
ভোটার তালিকা মার্চের 2 তারিখে প্রকাশ করা হবে, তারপরে সেটা সংশোধন বা সংযোজনের পরে খুব দ্রুত ভোটার তালিকা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে এই বছরের পরে নির্বাচন এর চেয়ে বেশি কালক্ষেপণ হতে আসলে কোনো কারণ বা মানে সুযোগ আমরা দেখি না। তো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটা বলাই হয়েছে যে হয় 25-এর শেষ 26-এর জুনের 26-এর মধ্যভাগে প্রধান উপদেষ্টা একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্টভাবে বলেছেন। তারপরেও মানে এই আশঙ্কা কেন বিএনপির? আর আশঙ্কা আসলে অনেকগুলো কারণে বারবার বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। আমি জানি না বিএনপির কেন আশঙ্কা, সেটা বিএনপি বলবে, কিন্তু আমরা যেটা দেখছি যে কিছু কিছু বিষয় যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে, যেগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংশয় তৈরি হচ্ছে, যেমন কিংস পার্টি গঠন করা হচ্ছে কি হচ্ছে না, এরকম কথা, বিভিন্ন রকম কথা উঠছে। সেই ধরনের প্রসঙ্গগুলিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে কি হচ্ছে না, সেরকম প্রশ্ন আসছে। হঠাৎ করে মানে সামনে যে জুলাইয়ের ঘোষণাপত্র আসতে যাচ্ছে, সেখানে কি থাকবে সেরকম জায়গায় তো অনেকগুলো বিষয় আসলে অস্পষ্টতা আছে এখনও। কমিশনগুলো কি রিপোর্ট দিতে যাচ্ছে, সেই রিপোর্ট নিয়ে মানে কতটা সমঝোতা হওয়ার সুযোগ আছে বা নাই, সেই জায়গাগুলি আমরা এখনও জানি না। আমরা দেখলাম যে প্রশাসনিক যে সংস্কার কমিশন, তার চেয়ারম্যান মঈনুদ্দিন সাহেব এক লাইনের একটা কথা বলেছেন, সেই কথা নিয়ে প্রশাসনের একটা বড় অংশ বা পুরো প্রশাসনে, একদিকে প্রশাসন ক্যাডার, অন্যদিকে বাকি 25 ক্যাডার, তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যে ধরনের আচরণ করেছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং নিঃসন্দেহে যে বিশেষ করে প্রশাসন ক্যাডারের যে প্রতিবাদ বা বিক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না, সেরকম বিষয় আমরা দেখেছি। তো সব কিছু মিলেই দেশ যে খুব ভালো চলছে তা বলা যাবে না, আবার দেশ খুব খারাপ চলছে সেটাও বলা যাবে না, কারণ একটা বিধ্বস্ত অবস্থা থেকে দেশকে টেনে তোলার একটা স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। সেই সময়ে বিভিন্ন রাজনীতি বিভিন্ন রকম কথা হবে, কিন্তু তার চেয়ে বেশি দরকার হচ্ছে যে স্পষ্ট করা সরকারের দিক থেকে যে সরকার আসলে অলরেডি বলেছে যে 25-এর শেষ ভাগে, শেষ দিকে গিয়ে নির্বাচন, সেটাই আমার মনে হয় যৌক্তিক, এবং সেটা যতটা সম্ভব এগিয়ে আনা যায় যৌক্তিকভাবে, কিন্তু কোনোভাবেই বিচার এবং সংস্কারের প্রশ্নে কোনো রকম আপোষ করে না। বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে এবং নির্বাচনও হতে হবে। এবং টোটালি সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কার একদিনে শেষ হবে না, বিচার একদিনে শেষ হবে না। বিচার প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, 2000 মানুষের প্রত্যেকটা ঘটনায় মামলা হতে পারে। সব মামলা এই বছরের মধ্যে বা নির্বাচনের আগে শেষ হয়ে যাবে তা না, কিন্তু অ্যাটলিস্ট 1-2টা মামলায় রায় হয়ে যাবে, সংস্কারের বিষয়ে সমঝোতা হয়ে যাবে এবং সংস্কারের প্রক্রিয়া শুরু হবে, এবং তার সাথে সাথে তারপরেই নির্বাচন হবে, এটা আমরা আশা করি। এবং সেটা আমরা আজাদ মজুমদারের কাছে, আজাদ মজুমদার, সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদে তথ্য প্রযুক্তি খাতে লোটপাট চালান জয় পলক। আমার প্রশ্ন হচ্ছে, শুধু কি জয়ের মদত ছিল না আরও রাঘব বলের হাত ছিল এখানে? এটা তো অনেকগুলো বেনিফিশিয়ারি ছিলেন, লুটপাটের বেনিফিশিয়ারি তো শুধুমাত্র পলক সাহেব একা নন, আরও অনেকেই আছেন লুটপাটের সাথে সংশ্লিষ্ট, সরকারের অনেকেই ছিল। আর সজীব ওয়াজেদ জয়ের মদদে শুধুমাত্র যে তথ্য প্রযুক্তি খাতেই লুটপাট হয়েছে বিষয়টা তা না, আরও অনেক খাতে যে লুটপাট হয়েছে সেখানেও ওনার কিছু কিছু সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে, অভিযোগ আকারে আসছে, বা বিভিন্ন সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো যারা তদন্ত করছেন তারা কিছু কিছু ক্ষেত্রে ওনার সম্পৃক্ততা পেয়েছেন। তো এগুলা আসলে এখন মোটামুটি প্রায় সবাই জানেন যে আগের সরকার কিভাবে লুটপাট করেছে বা কিভাবে তাদের বিরুদ্ধে কিভাবে দুর্নীতির অভিযোগ এসেছে। তো এবং এই দুর্নীতি আসলে একটা চক্র, দুর্নীতি কখনো নির্দিষ্ট এক ব্যক্তি দুর্নীতি করে না, এটা একটা বড় চক্র মিলে সরকারের বিভিন্ন অংশীজন যারা, তারা সবাই মিলে এই দুর্নীতিটা করেছে, এবং সেই কারণেই দেশের প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এবং আরও অন্যান্য ক্ষেত্রে দেশের যেভাবে দেশের অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটা আসলে এটা সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে, এবং এটার একটা চেইন ইফেক্ট দেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গিয়ে পড়েছে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে একটু ছোট করে বলবেন। 700 কোটি টাকা সন্দেহভাজন লেনদেন পাওয়া গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে, এবং এটা নিয়ে দুদকের মামলাও হয়েছে। 700 কোটি টাকা, আজাদ মজুমদার, এটা আসলে মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে পরিমাণ অভিযোগ এসেছে সেই তুলনায় এটা আসলে পিনাট আমি বলবো। তাদের নিজেদেরই অর্থমন্ত্রী একসময় বলেছিলেন যে 4000 কোটি টাকা হচ্ছে সামান্য একটা বিষয়, যখন হলমার্ক কেলেঙ্কারির কথা আপনি বলতে পারেন।
তো যারা 4,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে বলতে পারেন যে 4,000 কোটি টাকা সামান্য, তো তাদের ক্ষেত্রে 700 কোটি টাকার দুর্নীতি আমাদের জন্য বা আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ মানুষের কাছে এটা বিস্ময়কর একটা বিষয় হতে পারে। কিন্তু বাস্তবে আসলে এইটা তাদের যে দুর্নীতির যে বিস্তৃতি বা যে পরিমাণ দুর্নীতির কথা তাদের শোনা যাচ্ছে তাদের বিভিন্ন জনের বিরুদ্ধে, সেখানে 700 কোটি টাকাকে আসলে কমই মনে হচ্ছে। আমরা একটু হাসনাত খুরশিদের কাছে শুনবো। হাসনাত খুরশিদ, আবার একটু পলকের ইস্যুতে ফিরে যাই। এলাকায় টেন্ডারবাজি চাঁদাবাজিতে চলতে তার ইশায় গড়েন 5 স্টার গ্রুপ। আপনার মনে আছে 90 সালে কিন্তু 90-এর লাস্টের দিকে আমরা শুনেছি 5 স্টার গ্রুপ, 7 স্টার গ্রুপ, হ্যাঁ, সুইডেন আসলাম বা সুব্রত বাইন, এই যে 5 স্টার গ্রুপ। এটা শুধু পলক না, আসলে সারা বাংলাদেশকেই এক ধরনের কারাগারে পরিণত করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতারা প্রত্যেকেই মানে পুরো দেশকেই জিম্মি করে ফেলেছিল, দেশের মানুষদের জিম্মি করেছিল, এবং সারা দেশে চাঁদাবাজি দখলবাজি ব্যাপকভাবে হয়েছে। এমন কোনো অপকর্ম নেই যেটা আওয়ামী লীগের নেতারা করেনি। বিশেষ করে একটা জায়গায় আমি একটু করতে চাই, নোটিস করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একদম তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ আমাদের স্থানীয় সরকারের সবচেয়ে ছোট্ট কাঠামো। সেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে অরাজনৈতিকভাবে হতো, দলীয় প্রতিনিধি থাকতো না। সেই জায়গায় যখন দলীয় মার্কায় নির্বাচনের ব্যবস্থা করলো, তখন আসলে দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামিকে গ্রাম পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়েছিল। যে কারণে আসলে আগে আমরা 90-এ এরশাদ পতন দেখেছি, সেই সময় কিন্তু গ্রাম পর্যায়ে এই ধরনের কোনো সিচুয়েশন হয়নি। আজকে একদম গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের নেতারা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। গ্রামে কোনো মানুষ পালিয়ে গেছে 90-এ, এরকম কথা আমরা কোনো দিন শুনিনি, 90-এ শুনিনি এবং কোথাও ঘটেনি। এবার কেন ঘটছে? এবার ঘটছে যে তারা দুর্নীতি, সন্ত্রাসকে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছিলো। সো আমি আজাদ মজুমদার সাহেব যেটা বলছিলেন যে 28 লাখ কোটি টাকা, সেটা হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে 28 লাখ কোটি টাকা আত্মসাৎ বা পাচারের রিপোর্ট আমরা দেখেছি। 28 লাখ কোটি টাকার মধ্যে 700 কোটি টাকা বা 665 কোটি টাকা, যেটা আনিসুলকের নামে, আনিসুলক সাবেক আইনমন্ত্রী আনিসুলকের কথা এসছে যে 665 কোটি টাকা। আমরা তো মনে করি যে এর চেয়ে অনেক বেশি টাকা হয়তো আনিসুলক সাহেব এবং জয় সাহেব বা অন্যরা লুটে নিয়েছেন। কারণ 28 লাখ কোটি টাকার মধ্যে 665 কোটি টাকা খুব অল্প টাকা, বাকি টাকা কারা নিল? সো এটা পুরোটাই একটা চক্র গড়ে উঠেছিল। এর মধ্যে রাজনীতিবিদরা ছিলেন, আওয়ামী রাজনীতিবিদরা ছিলেন, এর মধ্যে প্রশাসনের লোকজন ছিল, এর মধ্যে পুলিশের লোকজন ছিল, এর মধ্যে ব্যবসায়ীরা ছিল, এর মধ্যে গণমাধ্যমের লোকজনও ছিল। সো আলটিমেটলি এরা সবাই মিলে মানে 28 লাখ কোটি টাকা দেশের সম্পদ, জনগণের সম্পদ, যেটা লুটে গিয়েছে। আমরা একটা বিরতিতে যাব। হাসান খুরশিদ, দর্শক, আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটা বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। আমরা এই পর্যায়ে একটু আজকের আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর হেডলাইন প্রথম কী কী শিরোনাম হয়েছে তা দেখব। বিবিসি সাসপেক্টস এ নিউ অরলিন্স অ্যাটাক দ্যাট কিল 10 ইজ দ্যাট অ্যান FBI ইনভেস্টিগেটিং অ্যাজ অ্যাক্ট অফ টেরোরিজম। আমরা একটু CNN দেখতে চাই। CNN প্রধান শিরোনাম এটি, at least 10 killed in New Orleans after driver intentionally rams into crowd. আমরা এবার একটু রয়টার্সের প্রধান শিরোনাম আজকে কী করেছে একটু দেখতে চাচ্ছি। Man crashes truck into New Orleans crowd, says police. Russian gas era in Europe ends as Ukraine stop transit. আমরা আজকে একটু আল জাজিরার শিরোনামটা দেখতে যাচ্ছি। আল জাজিরার প্রধান শিরোনাম কি? Children among 29 killed in Israel attacks on Gaza on New Year's Day, এবং আরেকটি শিরোনাম at least 10 dead in US after vehicle crash into crowd in New Orleans. আজাদ মজুমদার, আমরা দেখে নিচ্ছিলাম আজকে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রধান শিরোনাম। আপনি দেখতে পাচ্ছিলেন যে 10 জন গাড়ি চাপায় মারা গেছে নিউ অরলিন্সে, এবং FBI যেটা বললেন যে তারা সাসপেক্ট করছে টেরোরিজম অ্যাক্টিভিটিসের। আর আরেকটি হচ্ছে গাজায় 29 জন নববর্ষের নিউ ইয়ারের ইয়েতে মারা গেলেন ইসরায়েলি অ্যাটাকে। একটু ছোট করে বলবেন। না, যেটা নববর্ষে যে নিউ অরল্যান্ডে যেটা ঘটেছে সেটা প্রথমত দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনাই দুঃখজনক।
এ ধরনের মৃত্যু কখনোই কাম্য নয়, সেটা বিশ্বের যে দেশেই ঘটুক। আর যদি এটার সাথে কোনো সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক থাকে তাহলে অবশ্যই এটা নিন্দনীয়, এবং এটা তদন্ত করে আমরা চাই যে এটা তদন্ত করে তারা জানাবে। FBI তাদের সক্ষমতা যথেষ্ট আছে, তারা সঠিক তথ্যটা তাদের দেশের জনগণকেও জানাবে, আমাদেরকেও জানাবে। কারণ এ ধরনের ঘটনা যদি যুক্তরাষ্ট্রে ঘটে তাহলে এখান থেকে অন্যান্য দেশেরও সতর্ক হওয়ার সুযোগ আছে। আর গাজার যে বিষয়টা আপনি বলেছেন যে এটা তো বরাবরই আসলে নিন্দনীয়। এটা গত প্রায় 1.5 বছরের কাছাকাছি তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, এখন এই হত্যাযজ্ঞ থামেনি। আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই সবাই মিলে সম্মিলিতভাবে যাতে ইসরায়েলের এই বর্বরতা থামানোর জন্য উদ্যোগ নেওয়া হয়, এবং এই বর্বরতা যেন থামে। এটাকে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা জানাই, বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও নিন্দা জানাই, একজন মানুষ হিসেবেও আসলে নিন্দা জানাই। এই ধরনের বর্বরতা থামা উচিত। ধন্যবাদ। হাসান, খুব ছোট করে বলবেন। নিঃসন্দেহে ফিলিস্তিনের যে পরিস্থিতি এত বছর ধরে, সেটা খুবই দুঃখজনক। আমরা চাই যে আজকেও যে 29 জন নববর্ষের দিনে শিশুসহ 29 জন নিহত হল ইসরায়েলি হামলায়, এই ধরনের হামলা যাতে আর কখনো না হয়, যাতে বন্ধ হয় ইমিডিয়েটলি। সেজন্য জাতিসংঘ সহ বিশ্বের যে প্রভাবশালী দেশগুলো, প্রভাবশালী শক্তিগুলো, তারা সবাই উদ্যোগ নিয়ে ফিলিস্তিন পরিস্থিতি স্বাভাবিক করুক এবং ফিলিস্তিনের মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসুক, সেটার জন্য আমরা জোর দাবি জানাই। আমরা একটু শেষ করার আগে শুনবো, নতুন বছর শুরু হয়েছে, আশার জায়গা এবং প্রাপ্তির জায়গা। আমরা খুব আশাবাদী। আমরা বিগত বছরে 2024 সাল আমাদের জীবনে, জাতীয় জীবনে অত্যন্ত স্মরণীয় একটা দিন। 15.5 বছরের স্বৈর শাসন, ফ্যাসিস্ট শাসন আমরা অবসান হতে দেখেছি। নতুন বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি। নতুন বছরে আমরা বছরের শুরুতে আমরা যে দেখলাম যে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আগের চেয়ে অনেকটা ফিরে এসছে। আমরা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসার প্রক্রিয়া দেখছি। আমরা দেখলাম যে আমাদের হাতে সময় বেশি নেই, এক্সপোর্ট ডাউন হয়ে বাড়ছে। রেমিটেন্স গত মাসে $27 বিলিয়ন রেমিটেন্স এসছে, এবং সব ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো ট্রেন্ডের দিকে যাচ্ছে। একইভাবে রাজনৈতিক অঙ্গনে সমঝোতা এবং সংস্কার। ছোট করে, নতুন বছর শুরু হয়েছে, আশা এবং প্রাপ্তির জায়গা ছোট করে খুব বলবেন, সময় নেই। আশা হচ্ছে আমরা নতুন বছরে আমরা দেশ পুনর্গঠন হবে, পুনর্গঠন প্রক্রিয়াটা বেগবান হবে, এটা একটা আশা। আরেকটা আশা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যে যাত্রাটা শুরু হয়েছে, এই যাত্রা। ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ হাসনাইন খুরশিদ। প্রিয় দর্শক, এই ছিল আর আমি স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।